নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষার কাট অফ কেমন যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই জানতে পারবে যে তোমাদের কাট অফ কেমন যেতে পারে এবং তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই ব্যাপারটাও তোমাদের বলবো। প্রপার অ্যানালাইসিস করে আমি ভিডিওটা তৈরি করছি, তো অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের কত নম্বর আসছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে 60 নম্বরের পরীক্ষায় তোমার কত স্কোর আসছে। অবশ্যই প্রত্যেকে তোমরা কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? তো দেখো, তোমাদের WBSSC গ্রুপ সি পরীক্ষায় তোমাদের কাট অফ ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডাব্লিউএস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট কেমন যেতে পারে কাট অফ সেই ব্যাপারটা তোমাদের বলবো। তার পাশাপাশি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই ব্যাপারটাও তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো প্রথমে কাট অফের জায়গায় যাওয়ার আগে তোমাদের অবশ্যই ভ্যাকেন্সি টেবিলের ব্যাপারটা আগে ক্লিয়ার করি। দেখো, 2016 সালে গ্রুপ সির ভ্যাকেন্সি ছিল 2358টি টোটাল ভ্যাকেন্সি ছিল। গ্রুপ সির 2026-এর যে ভ্যাকেন্সি 2989টি। ওকে, এর মধ্যে দেখো এখানে টেন্টেড ক্যান্ডিডেট যারা 2016 সালে যারা দুর্নীতি করেছিল সেই অযোগ্য প্রার্থী যারা, তাদের সংখ্যা হচ্ছে 1163। তো এবার দেখো যে তোমাদের নন টেন্টেড ক্যান্ডিডেট মানে হচ্ছে যোগ্য প্রার্থী, যাদের এই 2016 সালের দুর্নীতির কারণে যাদের চাকরি চলে গেছে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে 1195 জন ক্যান্ডিডেট, ঠিক আছে? যেখানে দেখো 2358 হচ্ছে গ্রুপ সি টোটাল ভ্যাকেন্সি ছিল, সেখান থেকে অযোগ্য প্রার্থীদের সংখ্যাটা বাদ দেওয়া হলো, পড়ে থাকে যেটা সেটা হলো নন টেন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ এরা হলো যোগ্য প্রার্থী। তো এরাই কিন্তু মানে গ্রুপ সির পরীক্ষা দেবে এবং এরাই তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বারটা কিন্তু পাবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্সের নাম্বারটা এবার পাবে। এবং তাহলে ফ্রেশার্স ভ্যাকেন্সি কত থাকে? ফ্রেশার্স ভ্যাকেন্সি হচ্ছে 2989, অর্থাৎ 2026 সালে যে 2989 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এবং এখান থেকে যদি আমি 1195 অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের সংখ্যা যদি বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকে 1794, এটা হলো ফ্রেশার্স ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ তোমাদের, ঠিক আছে? তোমাদের যে যে ভ্যাকেন্সি তোমাদের থাকছে সেই ভ্যাকেন্সিতে তোমরা এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাতে কিন্তু তারা কিন্তু পার্টিসিপেট করবে। ওকে, তো ব্যাপারটা আমরা বুঝে গেলাম, এই ডেটাটা আমরা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, এবার আমি সম্পূর্ণ যাব তোমাদের কাট অফের ব্যাপারে যাব, কারণ এগুলো কাট অফের ওপর অনেকটা ডিপেন্ড করছে, ঠিক আছে? এবার দেখো, তুমি গ্রুপ ডির সঙ্গে গ্রুপ সিকে তুলনা করতে পারবে না, কারণ গ্রুপ সির ক্ষেত্রে কি হয়, অনেকগুলো ধাপ আছে, ঠিক আছে? তার জন্য নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি পাস করাতে হবে। কারণ দেখো, প্রথমে তোমাদের রিটিন এক্সাম হলো 60 নম্বরের, এরপরে তোমাদের যেটা হবে সেটা একাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স। এবার একাডেমিক কোয়ালিফিকেশান যেখানে তোমাদের থাকবে হচ্ছে 10 নম্বর থাকবে, ঠিক আছে? একাডেমিক কোয়ালিফিকেশানের যে 10 নম্বর থাকবে, এই স্কোরটা কিভাবে নির্ধারিত হবে? যেটা হলো তোমার মাধ্যমিকে তুমি যদি ফার্স্ট ডিভিশনে পাশ করে থাকো তাহলে তুমি 10-এ 10ই পাচ্ছ। তাহলে তুমি যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করে থাকো তাহলে তুমি 10-এ 10ই পাচ্ছ। মাধ্যমিকে যদি তুমি সেকেন্ড ডিভিশনে পাশ করো তাহলে তুমি 10-এর মধ্যে 8 পাবে। মাধ্যমিকে তুমি যদি থার্ড ডিভিশনে পাশ করে থাকো তাহলে তুমি 10-এ 6 পাবে। ওকে, এটা হলো তোমাদের ক্লার্কের জন্য মাধ্যমিকের যে নাম্বার সেটা কিন্তু তোমাদের দেখা হবে। এবার এটাই হলো তোমাদের একাডেমিক স্কোর, ঠিক আছে? তো এটা তো যারা এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকের জন্যই সমান থাকবে, কিন্তু যে সিমিলার এক্সপিরিয়েন্সে দেখো 5 নম্বর যেটা থাকছে, সেক্ষেত্রে তোমাদের যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি 1 নম্বর পাবে, ঠিক আছে? তারপরে 2 বছরের অভিজ্ঞতা থাকলে তুমি 2 নম্বর পাবে, 3 বছরের অভিজ্ঞতা থাকলে 3 নম্বর, 4 বছরের অভিজ্ঞতা থাকলে 4 নম্বর, 5 বছরের অভিজ্ঞতা থাকলে 5 নম্বর তোমরা পাবে। তো এটা কিন্তু ডিপেন্ড করছে এই যে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, এটা কিন্তু শুধুমাত্র তারাই কিন্তু পাবে। ওকে, যদি তোমার 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি 5-এ 5ই পাবে। এটা একটা গেল। তো এই জায়গাটা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য এটা নয়। এবার হচ্ছে ইন্টারভিউ হবে এবং তোমাদের ইন্টারভিউ থাকবে হচ্ছে 10 নম্বর এবং তোমাদের কম্পিউটার টাইপিং প্রফিসিয়েন্সি সেটা থাকবে 15 নম্বর, টোটাল থাকছে 25 নম্বর। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তাহলে ধাপ দেখতেই পাচ্ছ, 3টে মতো তোমাদের ধাপ থাকছে, ঠিক আছে? কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই এতগুলো ধাপ থাকছে না, তার জন্য গ্রুপ ডির সঙ্গে মানে কাট অফের কিন্তু ব্যাপারটা কিন্তু একটু আলাদা হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা হলো মেন ব্যাপার। এবার তোমাদের
যা অনুযায়ী তোমাদের সেই অনুযায়ী আমি এবার একটা প্রপার তোমাদের অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে, তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, আমি 60-এর মধ্যে বলছি, ঠিক আছে, 60 নম্বরের তোমরা যে রিটিনটা দিয়েছো 60-এর মধ্যে তোমাদের অবশ্যই তোমাদের কত স্কোর আসছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং দেখো তোমার যদি রিটিন এক্সাম দেওয়ার পরে তোমার 60-এ যদি তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তোমার যদি 55 আসে, +-2 করে দাও, মানে +2 বাড়তেও পারে, আবার +-2 কমতেও পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের +- করে দিতে পারো। 55 যদি আসে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে। এবার ওবিসি এ ক্যাটাগরি, ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যেটা বলবো সেটা হলো 53 +-2। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 54 +-2, ঠিক আছে। দেখো তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ আমার ওপিনিয়ন অনুযায়ী এবং সম্পূর্ণ তোমাদের যা প্রিভিয়াস যা দেখলাম সেই অনুযায়ী প্রপার অ্যানালাইসিস করে সেটা কিন্তু আমি তোমাদের বলছি। তোমাদের মতামত আলাদা হতেই পারে, তবে একটা কথা মনে রাখবে, যতই প্রশ্ন সহজ হোক না কেন তাদের নাম্বার অফ ক্যান্ডিডেটকে পাশ করাতে হবে, কারণ যেহেতু অনেকগুলো ধাপ রয়েছে, ঠিক আছে। এবার যতই যেই বলুক না কেন স্যার 58 যাবে, স্যার 57 যাবে, এটা কখনোই নয়। কারণ তুমি যখন প্রশ্নপত্র বাড়িতে নিয়ে এসে যখন তুমি চেক করেছো তখন দেখবে যে অনেকগুলো ভুল হয়েছে, তো এগুলোই কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। তো যাই হোক, এরকম তোমাদের যদি স্কোর থাকে তোমরা আশা রাখতে পারবে। এবং তুমি যদি একজন এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের 52 +-2 করে দিতে পারো। এসটি ক্যান্ডিডেট হলে তুমি 49 +-2 করে দিতে পারো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু একটা সংখ্যা আমি তোমাদের বলবো, সেটা হলো 45 +-2 করে দিতে পারো। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলে তাদের ক্ষেত্রে অনেকটাই কম থাকে, তো সেখানে 30 থেকে 40-এর মধ্যে যদি তোমার স্কোর থাকে তাহলে অবশ্যই তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমরা আশা রাখতে পারো। এবার মেন ব্যাপার হচ্ছে রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো আমি রেজাল্ট নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে রেজাল্টের ব্যাপারে কিন্তু চেয়ারম্যান উনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে যেহেতু প্রচুর মানে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এত ওএমআর সব কিছু পর্যবেক্ষণ করে সময় লাগবে, এবং সামনে যেহেতু একটা ইলেকশনও রয়েছে, তো অনেকগুলো কাজ এখন কিন্তু কমপ্লিট করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে জুলাইয়ের আগে পসিবলই নয়। তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, আগস্টটা ছেড়ে দাও, সেপ্টেম্বর মাস নাগাদই পসিবিলিটি থাকবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার, ঠিক আছে। একটা সময় কিন্তু লাগবে, ঠিক আছে। তো যদি ইলেকশন না হতো তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, ঠিক আছে। তো যাই হোক, সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু ব্যাপারটা কিন্তু গড়িয়ে যেতে পারে। ওকে, এবার প্রথমে কিন্তু গ্রুপ সির যেহেতু পরীক্ষা হয়েছে, গ্রুপ সির আগে বেরোবে, তারপরে তোমাদের গ্রুপ ডির তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, বোঝা গেল। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার, আমি একদম প্রপার অ্যানালাইসিস করে তোমাদের জানিয়ে দিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে কী করতে হবে, লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে, এবং 60-তে তোমার স্কোর কত আসছে অবশ্যই তোমরা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমরা কমেন্টে জানাও যে 60-এর মধ্যে তোমার স্কোর কত আসছে, ঠিক আছে। তো এখনের মতো এইটুকুই, টাটা।